গঙ্গাদর্দি, ছেলিমপুর, জয়পুর চরের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে ফরিদপুরের কবিরপুর চরে এসে। গত কয়েক বছরের তীব্র নদী ভাঙনে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১২,০০০-এর মতো পরিবার। ভিটেমাটি, ফসলি জমি হারিয়ে অথই জলে পড়েছেন তারা। রাস্তাঘাটহীন এই জনপদের মানুষের চলাফেরা হয়ে গেছে কঠিন থেকে কঠিনতর। আজও মালামাল পরিবহনে তাদেরকে নির্ভর করতে হয় ঘোড়ার গাড়ির উপর। বর্ষায় খেয়া দিয়ে ভারী মালামাল পরিবহন করতে পারলেও শুষ্ক মৌসুমে তাদের কষ্ট বেড়ে যায় বহুগুণ। এখনো সকালের সূর্য ওঠেনি, আমরা চলে এসেছি কবিরপুর চরের ঘাটের সকালের ব্যস্ততা দেখতে। এই ঘাট দিয়ে ফরিদপুরের সিএনবি ঘাটে আসা যাওয়া করেন চরের মানুষ। আপনারা যারা কবিরপুর চরে বেড়াতে আসতে চান তারা চাইলে ফরিদপুরের সিএনবি ঘাট থেকে এবং মানিকগঞ্জের আন্ধারমানিক ঘাট থেকে এই চরে আসতে পারেন। এই ভোরেও জেলেরা নেমে গেছেন পানিতে। সারা রাত পেতে রাখা জাল উঠাতে ও মাছ ছাড়াতেই তাদের এই ব্যস্ততা। সকালের কুয়াশামাখা ভোরে পূব আকাশে আলসেমি ছেড়ে দেখা দিয়েছে সূর্যমামা। তবে চরের প্রাণ প্রকৃতির এখনো আড়মোড়া ভাঙেনি। গাছপালা ও বাড়িঘর ঢেকে আছে ঘন কুয়াশায়। আস্তে আস্তে সূর্যের কিরণ বাড়ছে, তবু চারপাশটা যেন এখনো ঘুমাচ্ছে। একটু সামনে যেতেই চোখে পড়ল কবিরপুর চরের বাড়িঘরের পাশ দিয়ে একদল শ্রমজীবী মানুষ বের হয়েছেন কাজের খোঁজে। তাদের সাথে তাল মিলিয়ে আসছে একটি ঘোড়ার গাড়ি। আহা, কি অপরূপ সকাল দেখলাম আজ! দিনটাই যেন রঙিন হয়ে উঠল। ভিটেহারা মানুষেরা কোনোরকম বাড়িঘর গুছিয়ে এনে এখানে বসবাস শুরু করেছেন। এখনও এই জনপদ ঘুমিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে চরের অধিকাংশ মানুষই কর্মহীন। শীতের শুরুতে ভোর হওয়ার অনেক আগে থেকেই নতুন ফসল বুনতে ও জমি প্রস্তুত নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন গ্রামের মানুষ। সেখানে এখনো নীরব এই জনপদ। নিজেদের জায়গা জমি নদীগর্ভে চলে যায়, কোনো কাজ নেই তাদের হাতে। ঘোড়ার গাড়িগুলো আস্তে আস্তে ঘাটের দিকে আগাচ্ছে। সকালের ও সন্ধ্যার খেয়াতে সবচেয়ে বেশি মালামাল চরে আসে। এগুলো বহন করতেই তারা ঘাটে এগিয়ে আসছে। ঘাট পাড়ে আস্তে আস্তে ব্যস্ততা বাড়ছে। আস্তে আস্তে বিভিন্ন প্রান্তের মানুষ ঘাটে আসতে শুরু করেছেন। জেলেদের পাশাপাশি শ্রমজীবী মানুষও আসছেন ঘাটে। নৌকায় পার হয়ে আশপাশের নতুন চরগুলোতে ফসল বুনতে যাবেন তারা। ঘাটের পূর্ব দিকে মই জাল দিয়ে মাছ ধরছেন একজন। মই জালে ইলিশের পাশাপাশি অনেক বড় ধরনের মাছও পাওয়া যায়। এই জাল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। জাফরগঞ্জ চরে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে থেকে হতাশ হয়েছিলাম। ইচ্ছা ছিল আপনাদেরকে এই জালে মাছ ধরা দেখাবো। সত্যিই এই জালে এমন ইলিশ মাছ ধরা দেখে অভিভূত হলাম। ইলিশ মাছ ধরা আবার ইলিশ মাছের তরকারি দিয়েই সকালের নাস্তা। গ্রামীণ এই প্রাণ প্রকৃতিতেই মূলত লুকিয়ে আছে জীবনের আসল স্বাদ ও আহ্লাদ। মানুষ শহর, বন্দর অথবা বিদেশে থাকলেও মন পড়ে থাকে এমন গ্রামীণ সরল জীবনে। আপনারাও অনেকে দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন। আজকে কোন দেশ থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মাছ ধরা সবসময়ই আমার কাছে রোমাঞ্চকর। শৈশবে যখন আশেপাশের ডোবানালাতে এভাবে পানি কমে যেত, আমরাও এভাবে মাছ ধরতাম। ওরা যে জীবনের সবচেয়ে সেরা সময়টা কাটাচ্ছে ওরা নিজেরাও জানে না। মনে হচ্ছিল আমিও নেমে যাই ওদের সাথে। নটাখোলা বাজারে যেতে হলে এই খালটি ডিঙিয়ে যেতে হয়। কবিরপুর চরের মানুষের জীবনকে এই বর্ষায় ব্যাপকভাবে প্রভাবিত করেছে এই খালটি। বাড়িঘর ভেঙে এনে এই খাল পাড়েই তাদেরকে জড়ো করে রাখতে হয়েছিল। এখনও তাদের কষ্ট কমেনি। হালকা যানবাহন কাঠের ব্রিজের উপর দিয়ে পার হয়ে যেতে পারলেও ভারী মালামালবাহী ঘোড়ার গাড়িকে রীতিমতো সংগ্রাম করে পার হতে হয়। আন্ধারমানিক ঘাট হয়ে কবিরপুর চরে আসতে হলে এই খালটি পার হতে হয়। কয়েকদিন আগেও এই খালে খেয়া চলাফেরা করত। এখন এমন অবস্থা হয়েছে, না চলে নাও, না চলে পাও। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, কেন কবিরপুর চরের ভিডিও দেখাতে এসে
উল্টো দিকে আসলাম। মূলত সেলিমপুর, গঙ্গাদর্দি ও জয়পুর চরের মানুষজন নদী ভাঙনের শিকার হয়ে কবিরপুর চরে গিয়ে আশ্রয় নিয়েছেন, তাই তাদের শিকড়ের খোঁজে এপাশে এসেছি। গত বছরও গঙ্গাদর্দি বাজার ছিল। নদী কাছাকাছি চলে আসার কারণে তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল। কেউই ভাবতে পারেনি এই চর এত দ্রুত তাদেরকে পর করে দেবে। গঙ্গাদর্দি ও সেলিমপুর চর বলতে এখন আর কিছুই নেই। গত বছরই যখন এসেছিলাম তখনই সেলিমপুর চর অনেকটাই ভেঙে গিয়েছিল। তারপরও প্রায় ১২০০ পরিবার স্বপ্ন দেখেছিল তারা হয়তো থাকতে পারবে। নিয়তির কাছে সবাইকে হার মানতে হয়েছে। আমি নিজেও বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছি এই জায়গায় এসে। গত বছর সেলিমপুর চরে এসে যে বাড়ির উঠানে বসে মুড়ি ভাজা খেয়েছিলাম, যে বাজারে দাঁড়িয়ে নতুন বিয়ের আয়োজন দেখলাম, সবই আজ অতীত। সবই হারিয়ে গেছে নদীর মাঝে। নদীর কূল ঘেঁষে যে কৃষক ভুট্টা রোপণ করেছিলেন, তার ভুট্টা পাকার আগেই তার ভিটে পর্যন্ত গ্রাস করে নিয়েছে সর্বনাশা পদ্মা। নদীপাড়ের বাতাস ভারী হয়ে আছে মানুষের দীর্ঘ নিঃশ্বাস আর ভয়ে। অনেকেই আমাকে ক্যামেরার আড়ালে বলেছেন তাদের সবকিছু কেড়ে নিয়েছে নদীর সঠিক ব্যবস্থাপনা না হওয়ার কারণে। মূলত কোনো কার্যকরী সরকার না থাকায় যার যার ইচ্ছামতো নদী থেকে বালু উঠিয়ে নেওয়ার কারণেই নদীর এমন গতিপথ পরিবর্তন হয়েছে। কয়েকটি গ্রাম মাসখানেকের মধ্যেই একদম হারিয়ে গেছে। এখনও নদী ভাঙন অব্যাহত রয়েছে। গঙ্গাদর্দি ও সেলিমপুর চরের অধিকাংশ মানুষই সরে গেছেন কবিরপুর চরে। অল্প কিছু মানুষ খেয়াঘাট থেকে সরে কিছুটা ভেতরে পাটগ্রামে আশ্রয় নিয়েছেন। খোলা আকাশের নিচে ফসলি জমিতে ঘর তুলেছেন তারা। এখনও তারা আশাবাদী নদী হয়তো ফিরে যাবে আপন পথে। আর এভাবে চলতে থাকলে আগামী বর্ষায় কিছুই অবশিষ্ট থাকবে না। খেপলা জাল দিয়ে মাছ ধরা জেলে ভাইয়ের পিছ নিলাম আমরা। এখানে মৎস্যজীবী মানুষেরা নানা উপায়ে মাছ ধরেন। খেপলা জাল, মই জাল, চাক জাল ও হাজার হাজার ডাউন বর্ষে দিয়ে মাছ ধরেন তারা। আজ আমার মন খারাপ করে দিল এই চায়না জালগুলো। আমরা যেন নদী ও নদীর পরিবেশের সাথে রীতিমতো যুদ্ধে নেমেছি। আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, এই জাল কি চরে তৈরি হয়? এগুলো তো বিদেশ থেকে আমদানি করা অথবা শহরে কোনো কারখানায় তৈরি করা। কেন বন্ধ করা হচ্ছে না নিষিদ্ধ এই দুয়ারের উৎপাদন? দাঁড়িয়ে আছে জয়পুর চরের বড়ই গাছটি। বাড়িঘর ভেঙে নিয়ে যাওয়ার সময় প্রত্যেকে গাছপালা কেটে ও তুলে নিয়ে গেলেও সারা বছর কৃষকদেরকে ছায়া দেয়া পরম বন্ধু আজও দাঁড়িয়ে আছে। এই লড়াই যদিও নিশ্চিত পরাজয়ের। নদীর সাথে অসম লড়াইয়ে সবাই পালিয়ে গেলেও শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে পরম বন্ধু গাছ। পরশুদিন যখন আমি জয়পুর চরের ভিডিও করতে এসেছিলাম তখন পদ্মা ছিল অনেক দূরে। লাগাতার ভাঙনের ফলে পদ্মা ক্রমশ ঢুকে পড়ছে লোকালয়ে। নারীরা ভাত নিয়ে মাঠে যাচ্ছেন আর নদীর করাল গ্রাস দেখছেন। শীতকালেও নদী এতটাই ভাঙছে যে কেউ পাড় দিয়ে হাঁটার সাহস পাচ্ছে না। নদীর পাড় ভেঙে ভেঙে পড়ছে। পাখিরা অপেক্ষা করছে কখন আবার ভেঙে পড়বে। পাড় ভেঙে পড়লেই তার ভেতর থেকে পোকা ও কেঁচো খাচ্ছে তারা। নিয়তির কি পরিহাস! ফসল বুনে যাওয়া কৃষকদের সামনেই ভেঙে ভেঙে পড়ছে তাদের স্বপ্ন। বাড়িঘর সরিয়ে নিয়ে যাওয়ার সময় অনেকে ধার দেনা হয়ে যতটুকু জায়গা জমি ছিল শেষ অবলম্বন হিসেবে পুঁতে রেখেছিলেন। কিছুই আর অবশিষ্ট রাখল না সর্বনাশা পদ্মা। এই ঘরেও রাতেও ওনারা ঘুমিয়েছিলেন। যেহেতু বাড়ি স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে এখনো ঘর করে উঠতে পারেননি, যার ফলে এখানে ছিলেন খোলা আকাশের নিচে। এবং এই যে ভিটা রয়েছে, এটাতে এখনো যে মালামাল সেগুলো রয়েছে, কিছু নিয়ে যেতে পেরেছেন, কিছু নিয়ে যেতে পারেননি। এবং একদম নদী পাড়ে ওনাদের বাড়িঘর, যে কোনো সময় এটুও ভেঙে নিয়ে যেতে পারে, যার জন্য এখানে বসে যারা বাড়িতে রয়েছেন তাদের জন্য এবং যারা দিন হাজিরা হিসেবে তাদের বাড়িতে কাজ করছেন তাদের জন্য ওনাদের রান্না করতে হচ্ছে। একটি বাড়িতে প্রায় 30-40 বছর ওনারা ছিলেন এবং এই বাড়ি তাদের একদম মায়া ভালোবাসার যে জায়গা, তাদের স্মৃতি বিধৌত, তাদের যে স্মৃতি জড়িত এই ভিটা, সেটি তাদেরকে ছেড়ে
চলে যেতে হচ্ছে। আসলে এমন দৃশ্য, এমন চিত্র, এটি কিন্তু দেখা খুবই কষ্টকর, মেনে নেওয়ার মতো নয়। এখন কি বাড়ির সবার জন্য রান্না এবং যারা কাজ করতেছে তাদের জন্য? কয়জন কাজ করতেছে? কামলা হলি 3 জন আর আমরা 3 জন, 6 জনের খাবার। 6 জন। ডাল না? ওখানে কি জায়গা পাইছেন? পাইছি, টেহা দেখি না লাগছে। কিনছেন না শোন করা? না, টেহা দেখিনছি। কিনে নিছেন না? কতটুকু? 2 বিঘা হলি 1.5 লাখ টাকা। 2 বিঘা 1.5 লাখ টাকা। এমনিতে ফসলের জমি কি ওখানে পাওয়া যাবে? না, চাষ করতেছে মাসি ওই দেবে না? বর্গা বা লিজ পাবেন? বর্গা পাওয়া যাবে, একটু টাইম নেব। আমরা এখানে প্রায় 30 বছর। 30 বছর। আপনার ছোটবেলা থেকে এখানে? আপনি? আমি ছোটবেলা থেকে, আমার বয়স 20 চলে বর্তমানে। ও আচ্ছা। আমি আমার জন্মের পর থেকে আমি এখানে দেখতেছি, যে ফার্স্ট বাঙ্গা আমার বয়স। বুঝতে পারছি। এইখানে তো আপনাদের জায়গা জমি অনেক ছিল না? আমাদের প্রায় 7-8 বিঘা জমি নদীতে নিয়ে গেছি। আচ্ছা, নিজস্ব আর কি। আপনি রাতে কই ছিলেন? আমি রাতে বর্তমানে ওই যে আমার স্থান একখানে ওই গরুর ঘরে? গরু গরু জাতাল আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যেখানে গরু থাকে ওই পাশেই ছিলেন? ওই পাশেই ছিলাম আর কি। 20 বছর এক জায়গায় থাকা, এটা সংসার সাজাই নে, আবার ওটা নতুন করে তোলা খুব কষ্ট। এখানে মানে কত কিছু আছে, অনেক কিছু হারাইতে হবে অনেক জায়গায়। হ্যাঁ, সবকিছু তো নিয়েও যেতে পারবে না। নিয়েও যাইতে পারবি না, কত কত জিনিস নষ্ট হয়ে এই যে পড়ে গেতেছি। ওই জায়গায় এলাম, মাটি না উঠে পর্যন্ত যাওয়া পারতেছি না, মানে ডেজারে অনেক চাপ আর কি। আশেপাশে মানুষ সবাই মাটি উঠেতেছেন, সিরিয়াল পাইতেছি না। ডেজারেও সিরিয়াল পাচ্ছে না? ডেজারে সিরিয়াল পাইতেছি না, নাইলে তো নিন্দে চলে গেতাম। যেভাবে ভাঙতেছে তো 2-1 দিনের মধ্যেই 2-1 দিনের ভিতরে হ্যাঁ ইয়ে যাবো। আমাদেরও কইছেন 2-1 দিনের ভিতরে মাটিটা উঠে দিতে পারবো। মাটিটা উঠে দিলেই আমরা ই করবো, মিস্ত্রি লাগায় ঘর আর কি রাতারাতি করে ফেলবেন, এই তো? ঘর মর সবই টলি দিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। এবার আমাদের গন্তব্য কবিরপুর চরে। কবিরপুর চর থেকে আন্ধারমানিক ঘাট পর্যন্ত অনেক জায়গায় ইটের রাস্তা থাকলেও তেমন কোনো উপকারে আসে না এসব মানুষের। জায়গায় জায়গায় খাল, আর খালের উপর দিয়ে পার হতে হলে সীমাহীন দুর্ভোগ মোকাবেলা করতে হয়। যদিও এই কাঠের সেতুর উপর দিয়ে যেতে বেশ রোমাঞ্চকর লাগছে, তবুও কখন কোন পাশে কাত হয়ে পড়ি তার কোনো ঠিক নেই। সকালের কুয়াশামাখা জনপদ যেন দুপুরে অনেকটাই প্রাণ ফিরে পেয়েছে। অনেকেই বাড়িতে নানা ধরনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, আর চরের পরম বন্ধু গরুর ঘাস কাটতেও বের হয়ে পড়েছেন অনেকেই ঘোড়ার গাড়ি নিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি কবিরপুর চরে। কবিরপুর চরের যারা বাসিন্দারা ছিলেন, এরা মূলত সেলিমপুর চরে বসবাস করতেন। সেলিমপুর চর গত বছরের ভিডিও আপনারা দেখেছেন। সেলিমপুর একদম নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যার জন্য ওই চরের সমস্ত মানুষজন এই কবিরপুর চর এবং পাশের মনসুরাবাদ চরে এসে আশ্রয় নিয়েছেন। তাদের বর্তমান অবস্থা কেমন সব হাল হকিকত আপনাদেরকে জানাবো। মানুষ ওপার থেকে ওখানে ঘাটে এসে থামে এবং এখান দিয়েই তারা যাওয়া আসা করেন। এখান দিয়ে দিনভর ঘোড়ার গাড়ি, মোটর সাইকেল, বিভিন্ন যানবাহন চলাফেরা করে। কিন্তু এখানে এসে আপনি যখন আসবেন, আসার সাথেই দেখবেন এইভাবে মানুষের বাড়ি ঘরের বেড়া, তারপরে এই যে টিনের চাল, সব কিছু ফেলে এনে রেখেছেন। এখন পর্যন্ত অনেকেই কিন্তু বাড়িঘর করার যে জায়গা, সেই জায়গাটুকু পর্যন্ত পাননি, যার জন্য এখানে যে এখানে দেখুন কনক্রিটের খুঁটি, তারপর এই যে বেড়া, সব কিছু ফেলে তারা এখানে এসে কোনো রকম অনেকের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং কোনো রকম দেখা গেল মাথা গোজার একটি ঠাঁই করেছেন। কিন্তু তাদের যে বাড়িঘর, সেটি কিন্তু এখন পর্যন্ত তারা তৈরি করতে পারেননি। এর পাশাপাশি আরও একটি বিষয় দেখে আমার চোখ আটকে গেল। এখানে দেখুন, এটি নিঃসন্দেহে একটি মসজিদের কোনো মালামাল, এই যে মাইক, তারপরে এই যে লাশ টানার যে খাটিয়া, সেই খাটিয়া এই যে মাঝখানে পড়ে আছে। মসজিদের টিউবওয়েলটি এখানে পড়ে আছে। আসলে এখন কিন্তু এই চরে নামাজ পড়ার জন্য যে মসজিদ, সেই মসজিদটিও হয়নি। এখানে একদম খোলা আকাশের নিচে এই যে ফাজাইল আমল, কোরআন শরীফ, সব কিছু পড়ে আছে। মানুষজন এই মুহূর্তে এই যে যারা কোরআন শরীফ পাঠ করতেন, তাদের রেহাল, মসজিদের যে আলমারি, সেটি এখানে ছিল।
এর পাশাপাশি এখানে যেখানে দাঁড়িয়ে কথা বলেন, বক্তব্য দেন, সেই মেম্বারটিও এখানে পড়ে রয়েছে। এই চরের মানুষজন যে মাত্রই বাস্তুচ্যুত হয়েছে, তারা এখানে কোনো রকম মাথা গোঁজার ঠাঁই করেছেন, এই জিনিসপত্রগুলো একদম সাক্ষ্য দিচ্ছে যে না, তাদের অবস্থা খুব একটা ভালো নয়। আসলে আমাদের পবিত্র কোরআন শরীফ এখানে পড়ে আছে এবং মসজিদের যে মাইক, খাটিয়া সব কিছু এখানে পড়ে আছে। এমন দৃশ্য আসলে চোখে দেখলে মানে সহ্য করার মতো নয়। আসলে একজন মুসলিম হিসেবে এটি কতটা বেদনাদায়ক, কতটা কষ্টকর যে এই যে মসজিদ তারা এখন পর্যন্ত গুছিয়ে ওঠার জন্য যে জায়গা, জমি এবং একসাথে যদি অনেকগুলো পরিবার ভেঙে চলে আসে, তাদের নিজেদের বাড়িঘর ঠিক করার মতোই তো অবস্থা থাকে না, সেখানে মসজিদ ঠিক করবে সেইভাবে আর্থিকভাবেও হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারেননি। এর পাশাপাশি নিজেদের বাড়িঘর মাথা গোঁজার ঠাঁই করার পরে তারা এই মসজিদে হাত দিতে পারবেন। এটি প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বাড়িঘরের যে জায়গা সেটি, পরবর্তীতে আমি আরেকটু নিশ্চিত হলাম যে না, এটি পুরোপুরি মসজিদের যে বেড়া বা চাল সেটি। কারণ এখানে দেখুন কতগুলো বদনা পড়ে আছে। এই বদনাগুলো কিন্তু যারা ওযু করতেন সেই ওযুর বদনা। মানুষের বোবাকান্নায় ভারী হয়ে উঠেছে চরের এ পাশটা। মানুষ বড়ই অদ্ভুত, তার চেয়েও বেশি অদ্ভুত সংগ্রামী এই মানুষগুলো। জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও যেন লড়াই করে যাচ্ছেন। ভিডিওর এই অংশে একটা কথা বলি, আপনারা যারা হাতে স্মার্টফোনে অথবা দেয়ালে টানানো টিভিতে দেখছেন, আপনি কিসের হতাশায় ভুগছেন একবার ভাবুন তাদের কথা, যাদের সবকিছু কেড়ে নিল নদী, অথচ কত উদ্যম আর সংগ্রাম করে যাচ্ছেন ঘুরে দাঁড়াতে। এর আগে যখন আমি কবিরপুর এসেছি, এখানে কিন্তু এই দোকানগুলো আমি দেখতে পাইনি। এই দোকানগুলো নতুন হয়েছে। সেলিমপুর চর থেকে যারা এসেছেন তারা এখানে দোকান দিয়ে বসেছেন। আপনারা এর আগে যখন সেলিমপুর চরের ভিডিও দেখেছেন, বাজারে কিন্তু এই কাকাকে দেখেছেন। কাকা এখানে কতদিন হলো আসছেন? মাস 2 হলো। মাস 2 হলো। সেলিমপুর চর ভাঙছে কতদিন আগে? এই মাসের আগে শেষ। আগের বছর খোটা ভাঙছিল না, এবারে বেশি ভাঙছে। আচ্ছা আচ্ছা, প্রায় 1200 মানুষ বাড়িঘর হারা হয়েছে। তারা কোথায় কোথায় আশ্রয় নিল? বিভিন্ন জায়গা চলে গেছে, ফরিদপুর গেছে, ঢাকা গেছে, গাজীপুর, কবিরপুর, আচ্ছা, মনসুরাবাদ। মনসুরাবাদ। আপনি যখন দোকান সরাইলেন তখন আপনার নদী কত কাছে ছিল? অল্প, রশিহানি, রশিখানি। হ্যাঁ, আচ্ছা কুড়িকাটা। আমার তো 50-60 বিঘা, আমি এখানে কৃষক নাই এনে করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে নদী ভাঙনের কবলে আমরা যখন বলি যে আজকে যিনি বাদশাহ, কাল তিনি সকালবেলায় ফকির, একদম পথের ফকির বানিয়ে ফেলেছে অনেকগুলো পরিবারকে। যার জমিতে একটা সময় 100-150 কামলা কাজ করত, এখন তিনি অন্যের জমিতে কাজ করেন। আমার বাড়ি ছিল ওই জয়পুর। আচ্ছা, প্রথম ছিল কাঞ্চনপুর, কাঞ্চনপুর থেকে বাইঙ্গা শিলংপুর আসছিলাম, ওই জায়গা থেকে বাইঙ্গা আসলাম জয়পুর, এখন আর কি কবিরপুরের মধ্যে চলে আসছি। মানে 4 বার বাঙ্গা হয়ে গেছে 4 বছরের ভিতরে। তাহলে এই বাড়ি ঘর স্থানান্তরিত করার সময় টাকা পয়সা অনেক লাগছে না? অনেক লাগছে। এখন যে পরিমাণ লাগে এন থেকে দাঁড় পার করে এক জায়গা করতে পারি, কিন্তু পুরান দেশে তো করার মতো কোনো তৌফিক নাই। তাছাড়া বছর বছর বাড়ি ভাঙ্গা তো মানুষ চরে সরতো না। আচ্ছা, তা পুরান দেশে তো অনেকের সাথে কথা বললাম যাদের জায়গা জমি হয়েছে, তারা উপরে জায়গা অনেকে কিনছেন কিন্তু জাননি, কারণ কি? কারণ হলো পারতে একজন লোক কিনছে, সে তো পিছে দেখা গেছে তার 2 লাখ টাকা আছে, 5 লাখ দিয়ে কিনছে, তো পাশে ঋণ, তারপরে জায়গাটা কত মাটাম কিনছে, তারা তো বান্ধবের ঘরে নাই। বাড়ি ঘর বাইন্দে সাজায় একটা ঘর মর উঠিব, অনেক টাকার দরকার না। এই জন্য মানুষ কিনছে ঠিক আছে, কিন্তু পিছের ঝামেলা তো সাইডে সারতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, আর এমন না যে ধরেন যে চরে আপনাদের কাজকর্ম করা সহজ, শহরে গেলে আপনারা কি করে খাবেন, এই ধরনের একটা টেনশন থাকে? এটা টেনশন তো থাকে, এটা আমার দেশ, আমার বাড়ি। আজকে যদি দেখা গেছে আমি ঠেকা, আমার এক ভাইয়ের কাছে যদি আটপাতি 500 টাকা পাবো, কিন্তু শহরে তো আর এটা আমার সম্ভব না। আচ্ছা, আমার বাড়ি ছিল পাঙ্গাইশে। আচ্ছা, পরে পরে ভাঙ্গিয়া আবার সেমবি গার্ডের কাছাকাছি করছিলাম, জি। সেখান থেকে আবার এই কবিরপুর আইছি। কয় বছর হলো?
মোটামুটি 25 বছর। আচ্ছা আচ্ছা, আপনি অনেক দিন আছেন এই চরে তো? হ্যাঁ আছি, অনেক দিন আছি। এর আগে কতবার বাড়ি ঘর ভাঙচুর হয়েছে? এর আগে 4 বার ভাঙছি। 4 বার ভাঙছে। হ্যাঁ। এই বছর তো আপনি যেহেতু এখানে ছিলেন, মানুষজন যখন আসলো একদম কেমন আসলো? আসছে মোটামুটি খুব বেকায়দায় আসছে। ওই মাথায় করে আইছে, তারপরে আপনার টলিতে আইছে, তারপরে আপনার ওই বৃষ্টি বাদলে খুব ঝামেলা করছে, খুব কষ্ট করে আইছে মানুষ। আচ্ছা আচ্ছা, রাত্রিবেলা মানুষ দেখা গেছে বৃষ্টির মধ্যে সারা রাত ভিজছে, ওই বৃষ্টির ভিতর ভিজে পুরে আইছে, আপনার রাত্রিবেলাও আইছে, রাত্রে কত চিরে চিরে বাড়ি ঘর ভাঙিয়ে তরাইছে ভাঙনির ঠেলায়। এত ভাঙনি? এতটা ভাঙনি গেছে। আচ্ছা আচ্ছা, তা আপনার পরিচিত অনেকে ছিল না যে অনেক টাকা পয়সার মালিক ধনী, এখন এই চরে এসে একদম গরিব হয়ে গেছে? মেলা আছে, মেলা গরিব হয়েছে, আবার কত ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে নদী ভাঙলে অনেকের ভালো হয় না খারাপ হয়? খারাপই তো হয়, নদী ভাঙলে তো আর কিছু থাকে না। না, একটা বাড়ি ঘর পুড়ে গেলি তার চকে থাকে, আর নদী ভাঙলে তো আর চক মক কিছু থাকে না, একদম এবারে নিখোঁজ হয়ে যায়। বাড়ি ঘর ভাঙলেও তো অ্যাটলিস্ট ভিটাটা থাকে। থাকে, সেটাও থাকে না? না, কিচ্ছু নাই। আপনার এখন হইলো অসহায় মানুষ। গরু দড়ি দেখতেছে হাতে, গরু কয়টা পালেন? গরু আছে ভাই 7টা। আচ্ছা, মানে এখন কি আপনাদের চরে কৃষিকাজের চেয়ে গরু পালা লাভ বেশি? এখন গরু ভাই পালাও বর্তমান কষ্ট হয়ে গেছে, ঘাস পাতা নাই। আগে যে গাছ ছিল, এখন তো চর ভাঙ্গিয়ে চাইপে আইছে, মানুষজন চাইপে আইছে। এখন এই জায়গাটুক আছে, এই জায়গাটুকু আর কত কি হবো? এত মানুষ, এত মানুষ দেখেন না, অবস্থা দেখেন না। একদম মনে হচ্ছে যে কোন একটা কি বলা যায় শরণার্থী শিবির, যেমন এই যে মায়ানমার থেকে মানুষজন পালায় এক জায়গায় এসে কোনো রকম। হ্যাঁ, এই মায়ানমারের দশায় আমাকে হয়েছে। সাইকেলে কি তেল বিক্রি করেন? কি তেল এটাই? সরষের তেল, সয়াবিন তেল। আচ্ছা আচ্ছা, আগে না মাথায় ধামাই করে নিয়ে বিক্রি হইতো? মাথায় পতেলি মেলা দূর দেখা লাগে, মাথায় খুলে না, খোলায় না? না, আচ্ছা আচ্ছা, তেল ব্যবসায়ীদেরকে কি বলে এলাকায়? ব্যাপারী বলে। ব্যাপারী বলে না? যাই হোক, অনেকদিন পরে এমন গ্রামে তেল বিক্রি করা দেখলাম। এটা হচ্ছে কবিরপুর নতুন চর। এখানকার যে বাড়িঘর দেখুন, মাত্র 2 মাস হলো তারা এসেছেন, এখনও বাড়িঘর ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি। অনেকেই অন্যের জায়গায় উঠেছেন, কেউ বা জায়গা লিজ নিয়েছেন, কেউ বা সামান্য কিছু অর্থ দিয়ে এই বাড়িঘর করার যে জায়গা সেটি করেছেন, কিন্তু সব কিছু একদম যেটাকে বলে যে এখনও গুছিয়ে না উঠতে পারার যে বাড়িঘর, সেটি কিন্তু এই বাড়িঘরে ঢুকলেই বোঝা যাচ্ছে যে এখনও তারা বাড়িঘর গুছিয়ে উঠতে পারেনি। এই যে বাড়ির আলমারি, সেই আলমারিটিও পর্যন্ত বাইরে রয়েছে। সাধারণত চরের মানুষজনের যে বাড়িঘর, সেই বাড়িঘরে নিজেদের বাড়িঘর যতটা না গুছানো থাকে, তার থেকে কিন্তু তাদের গবাদি পশু পালন করার যে ঘর, তার চেয়ে বেশি সাজানো গুছানো থাকে। এই ঘরটিতে গরু তারা রেখেছেন, কিন্তু এখনও কিন্তু এই ঘরটিও তারা গুছিয়ে উঠতে পারেননি। আসসালামু আলাইকুম। কই যাচ্ছেন আপনারা? ঘাস না? আগে বাড়ি ছিল কোন চরে কাকা? জয়পুর। আমাকে বাড়ি আসছিল যে এই চরে। কোন চর? সেলিমপুর? না, এই যে বাইলের চর। বেলের চর ভাঙ্গিয়ে গেছে? ভাঙ্গে গেছে, আমার তো সব মানুষ গেছে না, আমরাই খালি মনে নিচ্ছি। এখন আসতে পারেন নাই কেন? জামু ফাঁকে তো জায়গা যুগে রাহা পাইনি। এখানে কি সবাই জায়গা কিনে আসছে? করা সব কিনে কিনা হইরে হইরে গেছে। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমার 5 জন, 2 মেয়ে আর 3 ছেলে। ওনারা কি চলে আসছে? সব একখানি। আচ্ছা, একসাথে আছেন। এখন পর্যন্ত বাড়িঘর ভেঙে আসতে পারেন নাই? এই তো শিলমপুরি মেলা দূর, ওই গাঙ্গে যতখানি ভাঙছে ব্যাকি শিলমপুর, এর হাইছি কবিরপুরের নদী। আপনার কি শুরুতেই সেলিমপুর বাড়ি ছিল? হ্যাঁ। কত বছর ছিলেন এখানে? মানে মনে কর 20-30 বছর হয়েছিল, তাই না? 20-25 বছর আর কি হয়েছে, 20-25 বছর হয়েছে। তার মধ্যে আর কি 10 ভাঙ্গা হয়ে হারলো। হ্যাঁ, তার মধ্যে 10 ভাঙ্গা দিয়ে হারলাম।
এই 20-25 বছরের মধ্যে। আচ্ছা, মানে সেলিমপুরে 10-12 হ্যাঁ ভাঙছে। হ্যাঁ হ্যাঁ, ওনতে আর কি টাইগি আসি আবার ভাঙ্গে, আবার একটু হরি আবার ভাঙ্গে, এরকম এই অবস্থা। এই চর তো এখন মোটামুটি মনে হচ্ছে ভাঙ্গা দেরি হবে বা ভাঙবে না। আবার যখন কমু কামবা, এই যে গাং, এই যে এই পাশেই গাং, এনেই। হ্যাঁ, এনেও তো কইতেছে মানুষ 1 বছর থাকা যাবেন না, 1 বছর পর আবার কোনে যাবানি, সেটাই তো চিন্তা ভাবনা করতেছি। দেখেন না ঘর বাড়ির অবস্থা, টিনি ঘর জাগের আসল তারা বেশি ফেলাইতেছে, কত ভাঙ্গে ছিল দলা মশলা করে থিতিছে, উড়নের জায়গা নাই, অনেক জায়গা দেখলাম জায়গা পাই না। এই যে 1 ফোঁটা জায়গা দিছে মোটে, তাও তো ভাগে পাই না এতটুক জায়গাও। গরু ছাগল সবকিছু নিয়ে কঠিন। হ্যাঁ হ্যাঁ একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগা একদম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দেখেন না অবস্থা, এই যে করছে 1 লাইন, এই যে করছে 1 লাইন, এর গুয়া ওর মাথা পায়খানা, একজন মুহির পর, একজনের বড় ঘরছে মা, আর একজনের চুলের পর, এই অবস্থা। জায়গা নাই, কি করব, খুব কষ্টে আছি বাগান। এই দুঃখ আর কর জায়গা নাই, গাঙ্গে যা করতেছে ভালোই করতেছে। হুগলা পাতাকে কিনে আনছেন? নাই সরে তুলছেন না? ওই ঘাস কাটতে যাওয়ার সময় তুলে আনেন না? হ্যাঁ। এই পাটি শিল্প তো এখন শেষের দিক, এখন দেখি না খুব একটা। আপনার বউরা পারে? বানাবেন না? হ্যাঁ, না পারে না। না, সবচেয়ে কঠিন কি এই যে দিয়া, এই গুছ দিয়া না, এটা শুরু করা কঠিন না সবচেয়ে? আচ্ছা, এই যে বোনার সময় একটু হয় না, চিকন মোটা হয়ে যায় না? পাতা একভাবে দিলে এখন মোটা হয় না, বেশ কম দিলে। প্রত্যেকবার কি একটা করে পাতা গুজে দেন না? হ্যাঁ। ও, এখানে কি 2টা করে পাতা না? 2টা 3টাও তো দেখতে, 4টাও আছে, মোটা হয়ে যাচ্ছে না? ফাইরে নিছি। ফাইরে নিছেন। এমন একটি ঘর দেখে আমিও স্মৃতিকাতর হয়ে গেলাম। দেখুন, এখানে ওরা হচ্ছে একটি মোবাইলের ব্যাটারি দিয়ে, এখানে স্পিকার রয়েছে এবং যে শৈশবের খেলাধুলা এর মধ্যে ওরা করে। বাড়িঘর ভেঙে আসা শিশুদের কিন্তু এখন পর্যন্ত লেখাপড়ার যে সুযোগ সেটি এখনও তৈরি হয়নি, কারণ তাদের বাড়িঘর ভেঙে আসার পরে তারা নিজেরাই তো গুছিয়ে উঠতে পারেননি। এমন বাড়িঘর দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধবিধ্বস্ত দেশে এসেছি। বোমার আঘাতে যেন চারপাশ চুরমার করে দিয়েছে। বাড়ির টিন, ঘরের আসবাবপত্র, রান্নাঘরের জ্বালানি পড়ে আছে যেখানে সেখানে। নদী ভাঙন কবলিত অধিকাংশ মানুষই কবিরপুর চরের রাস্তা ঘেঁষে বসবাস শুরু করলেও যারা জায়গা পাননি তাদের আশ্রয় নিতে হয়েছে গহীন চরে, যেখানে কিছুদিন আগেও চারপাশে ঢাকা ছিল ঘন কাশবনে। বর্ষায় যদিও এই বাড়িঘরগুলোতে পানি উঠে যাবে, তাই কাজ কমলে তারা উঁচু ভিটা করে আবার ঘর স্থাপন করবেন। ও, একদম হাতের পর না? হাত ফুটার হয় না? দেখি তো। ও মাটি থেকে তুললা? না, দেখি তো কিভাবে, আবার দেখি তো। এবারের ভিডিওটি করতে গিয়ে আমি বারবার আবেগ আপ্লুত হয়েছি। মানুষ কিভাবে এত কষ্টকেও আলিঙ্গন করে বেঁচে আছে। চরের মানুষ আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন কখনো আশাহত না হই। শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।